আজকে দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টার তিনটে সাব ইউনিট আছে। এক, বহির্জাত প্রক্রিয়া সংশ্লিষ্ট ভূমিরূপ, ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ, সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এই তিনটে সাব ইউনিট আছে। আজকে বহির্জাত প্রক্রিয়া সংশ্লিষ্ট ভূমিরূপের প্রথম পর্বের ক্লাস শুরু করব। আজকে দেখো, এই প্রথম পর্বের ক্লাসে বহির্জাত প্রক্রিয়া সংশ্লিষ্ট ভূমিরূপের প্রথম পর্বের ক্লাসেতে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সম্পর্কে জানব, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শ্রেণীবিভাগ জানব এবং কিছু পার্থক্য আর আবহবিকার সম্পর্কে জানব। বহির্জাত প্রক্রিয়া সংশ্লিষ্ট ভূমিরূপ এই টপিকটা আলোচনা করার আগে আমরা কিছু জিনিস জেনে নেব। দেখো, আমাদের চ্যাপ্টার মেন হেডিং আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এই ভূমিরূপ বলতে কী বোঝে এবং এই ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়াগুলো আছে সেইগুলোই বা কী, সেইগুলো একটু জেনে নেব। তাহলে দেখো, যে ভূমিরূপ বলতে কী বুঝি, এটা ধরো আর্থ, সেই আর্থের ভূমিরূপ বলতে পৃথিবীর অপরিপৃষ্টটা দেখতে কেমন, অর্থাৎ পৃথিবীর অপরিপৃষ্টে কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় আবার নিচু, এরকমভাবে। অর্থাৎ মাউন্ট এভারেস্টের মতো পৃথিবীতে রয়েছে মাউন্ট এভারেস্টের মতো উচ্চতম পর্বতশৃঙ্গ, আবার মারিয়ানা খাতের মতো নিচু নিচু স্থানও রয়েছে। তাহলে এই যে পৃথিবীর অপরিপৃষ্টটা যেমন দেখতে, সেটা কি বলা হচ্ছে ভূমিরূপ। কিন্তু পৃথিবীর সৃষ্টির পর থেকেই কিন্তু এরকম মাউন্ট এভারেস্টের মতো উচ্চতম পর্বতশৃঙ্গ এবং মারিয়ানা খাত বা অন্যান্য পর্বতশৃঙ্গ বা নিম্নভূমি, সমভূমি, মালভূমি, পর্বত, পাহাড় ইত্যাদি যেগুলো রয়েছে পৃথিবীর পৃষ্ঠে, অর্থাৎ ভূমিরূপ, সেইগুলো কিন্তু প্রথম থেকেই ছিল না, পৃথিবী সৃষ্টির পর থেকে। তাহলে সেইগুলো সৃষ্টি হয়েছে। তাহলে সৃষ্টি হয়েছে কিভাবে না, পৃথিবীর অভ্যন্তরীণ কিছু চাপ এবং তাপের ফলে পৃথিবীর বাইরের পৃষ্ঠটা কিছু তৈরি হয়েছে, এবং কি পৃথিবীর বাইরেও কিছু প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ কিছু বহির্জাত প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার সাহায্যে পৃথিবীর পৃষ্ঠের এই ভূমিরূপের পরিবর্তন ঘটেছে। তাহলে দেখো, যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তাহলে কাকে বলে সেটা যদি বলি, তাহলে কি না, ভূমিরূপ গঠন করতে যে সকল প্রক্রিয়াগুলো ভূমিরূপ গঠনে, পৃথিবীর পৃষ্ঠে ভূমিরূপ গঠনে সাহায্য করেছে সেইগুলো কি, অর্থাৎ ভূমিরূপ গঠনে সাহায্য মানে কোনো জায়গায় দেখো উৎপত্তি হয়েছে, আবার কোনো জায়গা ধ্বংস হয়েছে, আবার কোনো জায়গাটা টোটালি পরিবর্তন হয়ে গেছে। তাহলে সেই প্রক্রিয়াগুলিকে বলা হবে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। সেগুলো হতে পারে তোমার পৃথিবীর অভ্যন্তর থেকে হতে পারে, বা পৃথিবীর বাইরে থেকে হতে পারে, বা কোনো মহাজাগতিক বস্তুও হতে পারে। এটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এরপর আমরা ভূমিরূপ গঠনকারীর প্রক্রিয়ার শ্রেণীবিভাগ জানব। দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া, টেরেস্ট্রিয়াল প্রসেস, এবং অপার্থিব প্রক্রিয়া বা মহাজাগতিক প্রক্রিয়া, বা এটাকে বলা হয় এক্সট্রা টেরেস্ট্রিয়াল প্রসেস। দেখো, পার্থিব প্রক্রিয়া কাকে বলে না, যে সকল ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ভূপৃষ্ঠের অভ্যন্তরে বা ভূপৃষ্ঠের অভ্যন্তরে কী করছে না, ক্রিয়াশীল বা ক্রিয়া করছে, ক্রিয়া করে কি পৃথিবীর পৃথিবীর ভূমিরূপের সৃষ্টি করছে, তাকে বলা হচ্ছে পার্থিব প্রক্রিয়া। অপার্থিব প্রক্রিয়া কাকে বলে না, মূলত ধূমকেতু বা উল্কা যখন পৃথিবী পৃষ্ঠে এসে পড়লে যখন পৃষ্ঠের কোনো ভূমিরূপ সৃষ্টি করছে, তখন তাকে বলা হবে এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়া। এবার দেখো, যে পার্থিব প্রক্রিয়া বা টেরেস্ট্রিয়াল প্রসেসকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মানবীয় প্রক্রিয়া, দুই হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়া। কাকে বলে মানবীয় প্রক্রিয়া? দেখো, মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে যখন পৃথিবীর পৃষ্ঠের যখন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে বা রূপের পরিবর্তন করছে বা বিবর্তন হচ্ছে, তখন তাকে বলা হবে মানবীয় প্রক্রিয়া। যেমন ধরো, কোনো একটা পাহাড় আছে, সেই পাহাড়কে মানুষ কী করলো, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সেটাকে কেটে ফেললো, তাহলে ভূমির রূপের পরিবর্তন করলো। বা কোনো জায়গায় কি না, ক্ষয়িত পদার্থগুলোকে সঞ্চয় করলো, মালভূমি সৃষ্টি করছে, তাহলে সেটাও কি ভূমিরূপের পরিবর্তন ঘটছে, তাহলে সেটাকে সেই প্রক্রিয়াগুলোকে বলবো মানবীয় প্রক্রিয়া। এবার দেখো, প্রাকৃতিক প্রক্রিয়া, অর্থাৎ প্রকৃতির মধ্যে প্রাকৃতিক উপাদান দ্বারা যখন ভূমিরূপের পরিবর্তন ঘটছে, তখন তাকে প্রাকৃতিক প্রক্রিয়া বলে। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে দেখো দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে অন্তর্জাত, দুই হচ্ছে বহির্জাত। অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে
না ভূ অভ্যন্তরে সৃষ্ট বলের প্রভাবে ভূত্বকের যে ধীর এবং আকস্মিকভাবে যে পরিবর্তন ঘটেছে তখন তাকে বলবো অন্তর্জাত বা এন্ডোজেনিক প্রসেস। অন্তর্জাত বা এন্ডোজেনিক প্রসেস বলছে। অন্তর্জাত এটা আমরা আগের ক্লাসে পড়ে এসেছি এবং আমাদের এই চ্যাপ্টারতে যে আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, কিন্তু তার আগে অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে একটু জেনে নিই। এ দেখো অন্তর্জাত প্রক্রিয়াকে কি দুই ভাগে ভাগ করা আছে, একটা আকস্মিক আর একটা হচ্ছে ধীর আলোড়ন। আকস্মিক আলোড়ন কাকে বলে? ভূ উদ্ভূত বলের প্রভাবে কঠিন ভূত্বকের পরিবর্তন ঘটে, সেটা হঠাৎ করে যখন পরিবর্তন ঘটে তখন তাকে বলা হচ্ছে আকস্মিক আলোড়ন। এই আকস্মিক আলোড়নের মধ্যে পড়বে ভূমিকম্প, সুনামি ইত্যাদি। এবার দেখো ধীর আলোড়ন, অর্থাৎ ভূ অভ্যন্তরে সৃষ্ট বলের প্রভাবে ভূপৃষ্ঠের যখন কোনো ভূমিরূপ ধীর গতিতে মানে লক্ষ লক্ষ বছর ধরে যখন ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলা হবে কি না ধীর আলোড়ন। ঠিক আছে, এবার দেখো এই ধীর আলোড়ন তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ভূগাঠনিক, দুই ইউস্ট্যাটিক, আর একটা হচ্ছে সমস্থিতিক। দেখো ভূগাঠনিক কাকে বলা হচ্ছে না ভূ অভ্যন্তরে সৃষ্ট তাপ ও চাপের প্রভাবে যখন ভূত্বকের বিভিন্ন অংশের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হচ্ছে ভূগাঠনিক আলোড়ন। ইউস্ট্যাটিক দেখো বা সমুদ্রের জলতলের হ্রাস বৃদ্ধি, অর্থাৎ যখন সমুদ্রের জলতলের হ্রাস বৃদ্ধি ঘটে, অর্থাৎ সমুদ্রের আয়তন কমে যায় তখন জলের কি হয় উচ্চতা বেড়ে যায়, আবার যখন আয়তন বৃদ্ধি পায় তখন কি হয়ে যায় জলের উচ্চতা নেমে যায়। একে বলা হচ্ছে ইউস্ট্যাটিক আলোড়ন। সমস্থিতিক আলোড়ন দেখো যে আমাদের যে টোটাল ভূপৃষ্ঠে যে পাহাড় পর্বত মালভূমি সমভূমি রয়েছে এরা প্রত্যেকজনই নিজেদের মধ্যে একটা ভারসাম্য অবস্থায় বিরাজ করছে, যাকে বলা হচ্ছে সমস্থিতিক আলোড়ন। এদিকে আকস্মিক আলোড়নকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ভূমিকম্প, একটা হচ্ছে অগ্নুৎপাত। ভূমিকম্প অর্থাৎ ভূপৃষ্ঠ যখন হঠাৎ করে ক্ষণিকের জন্য কেঁপে ওঠে তখন তাকে বলা হচ্ছে ভূমিকম্প। আর অগ্নুৎপাত হচ্ছে ভূমধ্যরে ম্যাগমা যখন ভূপৃষ্ঠে কোনো ফাটল ভেদ করে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলেছে অগ্নুদ্গম। তাহলে এই গেল অন্তর্জাত প্রক্রিয়া, যেটা আমরা আগের ক্লাসে পড়ে এসেছি। আমাদের যে মেন আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। তাহলে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে সেটা জানবো। বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনাস, EXOGENOUS, এক্সোজেনাস প্রসেস বলতে কী বুঝি দেখো না ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তিগুলি যে প্রক্রিয়ায় শিলামণ্ডলের উপরিভাগের বিভিন্ন ভূমিরূপের পরিবর্তন ঘটায় বা বিভিন্ন ভাস্কর্য সৃষ্টি করে তাদের মধ্যে একটা সমতা আনে বা সাধারণ তল গঠন করে তখন তাকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনাস বা একে পর্যায়ন বলা হচ্ছে। বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনাস প্রসেস, এটা দেখো এক্সোজেনাস এটি দুটি গ্রিক শব্দ এক্সো এবং জেনেসিস। এক্সো শব্দের অর্থ হচ্ছে বহির্ভাগ এবং জেনেসিস শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি। তাহলে বাইরে থেকে অর্থাৎ বহির্জাত, জাত মানে হচ্ছে উৎপত্তি, বহির মানে হচ্ছে বাইরে, তাহলে বাইরে থেকে সৃষ্ট বলের প্রভাবে যখন ভূমিরূপের পরিবর্তন ঘটবে তখন তাকে বলা হবে এক্সোজেনাস প্রসেস বা বহির্জাত প্রক্রিয়া। এবার দেখো এই বহির্জাত প্রক্রিয়ার কি বৈশিষ্ট্য আছে। এক নম্বর, এই বহির্জাত প্রক্রিয়া অত্যন্ত ধীর প্রক্রিয়া। ধীর প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া কেন? ধরো কোনো একটা জায়গায় ভূমিরূপ রয়েছে বা কোনো একটা উঁচু পর্বত বা মালভূমি রয়েছে, সেটা কিন্তু যে হঠাৎ করেই পরিবর্তন ঘটালে সেটা হয় না, যে আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে, ক্ষয় পেতে পেতে আস্তে আস্তে তার উচ্চতাটা কমতে থাকে। এটা কি না ইন্দ্রিয় গ্রাহ্যনে, অর্থাৎ এর যে উচ্চতার পরিবর্তন ঘটছে সেটা কিন্তু আমরা চোখে দেখে বুঝতে পারি না, সেটা যদি মেজারমেন্ট করা হয় তাহলে বুঝতে পারবো। কিন্তু দেখো এর ব্যতিক্রমও আছে, এটা ধীর প্রক্রিয়া কিন্তু হঠাৎ করেও হয় কি না মরুভূমিতে যে বালিয়াড়ি সৃষ্টি হয় সেটা একবার বহির্জাত প্রক্রিয়ার হিসেবে বায়ু প্রবাহে কি হয় এক জায়গায় বালি অন্য জায়গায় উড়ে নিয়ে যেয়ে বালিয়াড়ি সৃষ্টি করে, সেটা হতে পারে, এটা ব্যতিক্রম। দু নম্বর কি বৈশিষ্ট্য দেখো, এই বহির্জাত প্রক্রিয়ায় যে প্রাকৃতিক শক্তিগুলো কাজ করে, প্রাকৃতিক শক্তি কাজ করে টোটালটাই। তাহলে যে প্রাকৃতিক শক্তি কী কী আছে সেটা হতে পারে বায়ুপ্রবাহ, তারপরে তোমার নদী, হিমবাহ, সমুদ্র স্রোত, তরঙ্গ, তারপরে ভৌমজল, জোয়ার ভাটা ইত্যাদি। যে প্রাকৃতিক শক্তিগুলো আছে সেই প্রাকৃতিক শক্তি দ্বারা কী হয় এই বহির্জাত প্রক্রিয়াটা বা এক্সোজেনাস প্রসেস সংগঠিত হচ্ছে। এরপর দেখো এই বহির্জাত প্রক্রিয়ার ফলে কী হয় উঁচু উঁচু জায়গা নিচু হতে পারে, আবার নিচু জায়গা ভরাট হয়ে উঁচু হতে পারে।
4 নম্বর বৈশিষ্ট্য দেখো যে এই যে বহির্জাত প্রক্রিয়া রয়েছে, বহির্জাত প্রক্রিয়ায় যে উপাদানগুলো আছে প্রাকৃতিক শক্তি, সেই প্রাকৃতিক শক্তি পৃথিবীর প্রাকৃতিক শক্তির অবস্থান এবং জলবায়ু ভেদে এই প্রাকৃতিক শক্তির কিন্তু কাজ করার ক্ষমতাটাও কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন মরু অঞ্চলেতে বায়ু বেশি কাজ করে, উচ্চ পার্বত্য অঞ্চল ও মেরু অঞ্চলে হিমবাহ বেশি কাজ করে। ওকে, এবার নেক্সট দেখো যে এই 5 নম্বর বৈশিষ্ট্য দেখো, এই যে বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তি কিন্তু হচ্ছে সূর্য। দেখো বহির্জাত প্রক্রিয়ার ফল কেবলমাত্র ভূপৃষ্ঠের উপরিভাগে এবং উপপৃষ্ঠীয় অংশেই দেখা যায়। বহির্জাত প্রক্রিয়ার ফলে কিন্তু অভ্যন্তরে দেখা যাবে না, টোটালটাই পৃথিবীর বাইরে উপরিপৃষ্ঠে দেখতে পাওয়া যাবে। এই হলো আমাদের বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য। বহির্জাত প্রক্রিয়াকে বা এক্সোজেনাস প্রসেসকে 3 ভাগে ভাগ করা হয়: অবরোহণ, আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া। এবার দেখো এই অবরোহণ, আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। অবরোহণ প্রক্রিয়া বা ডিগ্রেডেশন প্রসেস কাকে বলে জানব। যে বহির্জাত প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা কোনো ভূপৃষ্ঠের কোনো অংশ কী হয়, তার উচ্চতা আস্তে আস্তে হ্রাস পেতে শুরু করে, অর্থাৎ ক্ষয় হয়। এই জায়গায় প্রথমে ধরো এখানে একটা উদাহরণ দিই, যে এই ভূমিরূপটার এই উচ্চতাটা প্রথমে এরকম ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে ক্ষয় হয়েছে। আস্তে আস্তে ক্ষয় পেয়ে উচ্চতা কী হয়েছে দেখো, কমে গেছে, উচ্চতা কমে গেছে। তাহলে কি বললাম, যে বহির্জাত প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা উঁচু অংশের উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে নিচু অংশে এবং একটা ক্ষয়ের শেষ সীমায় পৌঁছাচ্ছে, তখন তাকে বলা হবে অবরোহণ প্রক্রিয়া বা ডিগ্রেডেশন প্রসেস। তাহলে এই যে ক্ষয় হলো, কে কে ক্ষয় করলো, অর্থাৎ এই অবরোহণ প্রক্রিয়া সাহায্য করছে কোন কোন প্রাকৃতিক প্রক্রিয়া বা কি প্রসেসের দ্বারা এই অবরোহণ প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে দেখো। 1 নম্বর আবহবিকার বা ওয়েদারিং, 2 নম্বর ক্ষয়ীভবন বা ইরোশন, 3 নম্বর পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। এবার দেখো আবহবিকার কাকে বলে। দেখো যে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা যখন বিকার ঘটছে, অর্থাৎ ধরো একটা উঁচু ভূমিরূপ, সেখানে আবহাওয়ার বিভিন্ন উপাদান বলতে সেখানে বায়ুপ্রবাহ, তারপরে উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদি। তার মানে এই যে উঁচু ভূমিটা আছে, এর ওপরেতে সূর্যের তাপ, অবশ্যই সূর্যের তাপ থাকছে, উষ্ণতা, সূর্যের তাপ পড়লো এবং এখানে তাপ পাওয়ার ফলে এখানে যে শিলাটা আছে সেটা কি হবে, সেই শিলার ফাটল সৃষ্টি হবে এবং সে জায়গায় বায়ুপ্রবাহ হবে, বৃষ্টিপাত হবে। তার ফলে এখানে যে শিলা রয়েছে সেটা চূর্ণ বিচূর্ণ হবে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যখন কি হবে, সেই স্থানেই পড়ে থাকে, এই চূর্ণ বিচূর্ণ অংশগুলো ধরো এই জায়গাতে পড়ে রইল, সেই স্থানে স্বস্থানে পড়ে থাকবে। তাহলে এই প্রক্রিয়াটা কি বলা হবে, আবহবিকার বা ওয়েদারিং। ওকে, এবার দেখো ক্ষয়ীভবন কাকে বলা বা ইরোশন, অর্থাৎ এই আবহবিকারের দ্বারা যে পদার্থগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যে পদার্থগুলো সেই স্থানেই পড়ে রইল, সেই পদার্থগুলো কি হবে, সেই স্থান থেকে আবার যে বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ আবার নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ ইত্যাদি দ্বারা এইখান থেকে যখন বাহিত হয়ে কি হবে, কোনো একটা নিচু জায়গায় সঞ্চিত হবে, তাকে বলা হবে ক্ষয়ীভবন। আর রইল মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয়। মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয় হচ্ছে যে উঁচু পার্বত্য এলাকা থেকে একসাথে যখন অনেকটা পদার্থ মাধ্যম শক্তির টানে যখন নেমে আসে, তখন তাকে বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। তাহলে প্রধানত এই 3টে প্রক্রিয়ার দ্বারাই অবরোহণ প্রক্রিয়াটা সংগঠিত হয়। তার মানে ধরো এখানে যদি এই উদাহরণটার সঙ্গে যদি এই 3টে পয়েন্টকে যুক্ত করি, কি হবে না, ধরো এই ভূমিটা উচ্চ ছিল, উচ্চতাটা উচ্চ ভূমি ছিল, তাহলে এই জায়গাতে আবহবিকার কাজ করেছে, আবহবিকার কাজ করার ফলে এখানে তার ক্ষয়িত পদার্থগুলো জমা ছিল, কিন্তু সেটা কি ক্ষয়ীভবনের দ্বারা সেই এখান থেকে কি হয়েছে, এগুলোকে এখানে তাড়িত করেছে, অর্থাৎ এই উচ্চতাটা আস্তে আস্তে কম হয়েছে। বা কোনো জায়গায় একসাথে অনেকটা পদার্থ যখন এই পর্বতের ঢাল বেয়ে বা ভূমির ঢাল বেয়ে একসাথে মাধ্যম শক্তির টানে নিচের দিকে নেমে আসে, তার ফলেও কী হবে, এখানে উচ্চতাটা আস্তে আস্তে হ্রাস পাবে। তাহলে এটা হলো অবরোহণ প্রক্রিয়া। এই অবরোহণ প্রক্রিয়ার ফলাফল হিসেবে দেখো কি বলবো আমরা, যে তাহলে এই অবরোহণ প্রক্রিয়া সংগঠিত হওয়ার পর কি হবে, কোনো একটা জায়গা দেখো উত্তল হয়েছে, এই জায়গাটা উত্তল ভূমি, আবার এই জায়গাটা নিচু অর্থাৎ অবতল, এবং উত্তল এবং অবতল ভূমি সৃষ্টি করবে। আর কি দেখো না, এই অবরোহণ প্রক্রিয়ায় কোনো উচ্চভূমির কি করছে না, তার যে উচ্চতা ছিল সেই উচ্চতাটা কি করছে, নিচু করে দিচ্ছে, অর্থাৎ নিচু ভূমিভাগে পরিণত হবে এবং একসময় কি এটা সমভূমিতে পরিণত হয়ে যেতে পারে। এটা গেল অবরোহণ। এবার দেখো আরোহণ প্রক্রিয়া বা অ্যাগ্রিডেশন প্রসেস। দেখো কাকে বলবো আরোহণ প্রক্রিয়া বা অ্যাগ্রিডেশন প্রসেস।
তাহলে অবরোহণ প্রক্রিয়ায় যে পদার্থগুলো ক্ষয় পেয়েছিল, অর্থাৎ আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়, এর ফলে যে পদার্থগুলো আবহবিকারের ফলে যে পদার্থগুলো ক্ষয়িত হয়ে সেই স্থানে পড়েছিল, সেইগুলো কী হয়েছে না ক্ষয়ীভবনের দ্বারা কোনো একটা নিচু জায়গায় কী করছে, ভরাট করছে, কোনো একটা নিচু জায়গায় সেগুলো গিয়ে সঞ্চয় করছে, সঞ্চয় করে কোনো নিচু জায়গা আস্তে আস্তে কী হয়েছে, উচ্চভূমিতে পরিণত হচ্ছে। তাকে বলে আরোহণ প্রক্রিয়া বা অ্যাগ্রেডেশন প্রসেস। যে বৈদ্যুতিক প্রক্রিয়ায় অবরোহণ পদার্থগুলি প্রাকৃতিক শক্তি দ্বারা নিচু স্থানে সঞ্চিত হয়ে ক্রমশ ভরাট হয় এবং ভূমিভাগের উচ্চতা কী করছে, বৃদ্ধি পেয়ে সাধারণ তলে পরিণত হচ্ছে, তাকে বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া বা অ্যাগ্রেডেশন প্রসেস। এই অ্যাগ্রেডেশন প্রসেস বা আরোহণ প্রক্রিয়াতে কারা কারা কাজ করছে, দেখো বিভিন্ন প্রাকৃতিক শক্তি অর্থাৎ নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল ইত্যাদি যে প্রাকৃতিক শক্তি আছে সেগুলো কী করছে, ক্ষয়ীভবনে কাজ করছে, অর্থাৎ ওই ক্ষয়িত পদার্থগুলো কোনো একটা নিচু জায়গায় নিয়ে এসে সঞ্চয় ঘটাচ্ছে, সঞ্চয় ঘটে ভূমির উচ্চতা বৃদ্ধি ঘটাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আরোহণ প্রক্রিয়া। দেখো আরোহণ প্রক্রিয়ার ফলাফল বা বৈশিষ্ট্য আকারে কী বলতে পারি আমরা, এক নম্বর বলতে পারি যে ভূমির উচ্চতা বৃদ্ধি ঘটায়, এটি সঞ্চয় প্রক্রিয়া, একটা সঞ্চয়ের মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি ঘটাচ্ছে, অর্থাৎ নিম্নভূমিকে ভরাট করছে। আর কি বলতে পারি, বিভিন্ন প্রকার সঞ্চয়জাত ভূমিরূপ এর মাধ্যমে কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। এই অবরোহণ এবং আরোহণের এই মিলিত প্রক্রিয়াকে বলা হচ্ছে পর্যায়ন। এই পর্যায়ন শব্দটি পর্যায় বা গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেছেন 1876 সালে জি কে গিলবার্ট। প্রথম এই পর্যায় কথাটি বা গ্রেড কথাটি ব্যবহার করেছেন। ওকে, কিন্তু দেখো এই পর্যায়ন কথাটি ব্যবহার করেছেন সলিসবারি ও চেম্বারলিন। সলিসবারি এবং চেম্বারলিন এই পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন। এরপর যেটা আমরা জানবো, আরোহণ এবং অবরোহণের কি পার্থক্য আছে। দেখো প্রথমেই যে পার্থক্যটা, উচ্চতাগত পার্থক্য। আরোহণের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো নিচু স্থান কি হচ্ছে না আস্তে আস্তে উচ্চতা ভরাট হয়ে বা সঞ্চয় ঘটে উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পায়। আর অবরোহণের ক্ষেত্রে কি দেখেছি না কোনো উঁচু জায়গা ক্ষয় পেয়ে আস্তে আস্তে নিচু হচ্ছে। ওকে, 2 নম্বর দেখো, 2 নম্বর কাজের ক্ষেত্রে কি না আরোহণের ক্ষেত্রে কাজ হচ্ছে ক্ষয়জাত পদার্থ অন্যত্র সঞ্চিত হচ্ছে, আর অবরোহণের ক্ষেত্রে কি না ভূত্বকের শিলাস্তর ক্ষয় পেয়ে নিচের শিলা নগ্ন হয়ে পড়ছে। এরপর কি পার্থক্য দেখো, নিয়ন্ত্রক ক্ষয়ীভবনের শক্তিসমূহ, অর্থাৎ যে শক্তিগুলোর দ্বারা আরোহণ ঘটছে, অর্থাৎ নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ এইগুলোর দ্বারা সঞ্চয় ঘটছে। আর অবরোহণের ক্ষেত্রে দেখো যে আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন এর মাধ্যমে অবরোহণ সংগঠিত হচ্ছে। 4 নম্বর দেখো, 4 নম্বর কি পার্থক্য আছে, পর্যায় দেখো না অবরোহণের পরে আরোহণ প্রক্রিয়া সংগঠিত হচ্ছে, অর্থাৎ অবরোহণ হলে তাহলেই কিন্তু আরোহণ হবে। আর অবরোহণে দেখো পর্যায়ের ক্ষেত্রে কি না আরোহণের আগে অবরোহণ প্রক্রিয়া সংগঠিত হয়। নেক্সট দেখো 5 নম্বর কি বৈশিষ্ট্য হচ্ছে, ফলাফল হিসেবে কি বলবো না এটি ভূমিরূপের ভাস্কর্য সৃষ্টি করে এবং নতুন ভূভাগ তৈরি করে আরোহণ। আর অবরোহণটি ভূমিরূপের ভাস্কর্য সৃষ্টি করে কিন্তু নতুন কোনো রকমের ভূভাগ সৃষ্টি করতে পারে না। তাহলে আমরা জানলাম যে আরোহণ এবং অবরোহণের কি পার্থক্য আছে। এবার দেখো আমরা একটু দেখে নেব যে পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমসমূহ বা বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমসমূহ, অর্থাৎ কোন কোন মাধ্যমের সাহায্যে এই বহির্জাত প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে। প্রথমত দেখো নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল এবং জীবজগৎ।